আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আমরা করোনার এই মহামারীতে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সেক্টরেই অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা। তো একটু জানতে চাইবো যে কি অবস্থা, আসলে এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই, বিশেষ করে আফটার করোনাতে মানে কি রকম কর্ম পরিকল্পনা হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এক নম্বর হচ্ছে যে ভালো এবং আরেকটা হচ্ছে মন্দ, মন্দের ভালো, দুটা মিলে যদি আমি বলতে চাই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা ভালো ছিলাম। এই করোনার সময় আমাদের চাইতে আরো অনেক দেশ আছে যারা আমাদের চাইতে আরো বেশি খারাপ ছিল কিংবা আছে। ভালো বলতে আমরা কি বুঝি? আমাদের শিল্পে উৎপাদন ছিল, আমাদের রপ্তানি ছিল, আমাদের কর্মসংস্থানের ডাইভার্সিফিকেশন এসছে, যেটা বিশেষ করে আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিকে মোর ফোকাস করেছি, IT ইন্ডাস্ট্রি, হোম ডেলিভারি, এই জিনিসগুলোকে নতুন রূপে ভালোভাবে এসছে, এটা অস্বীকার করা যাবে না। ফলে আমাদেরকে এখন আগামীতে আরো বেশি IT রিলেটেড প্ল্যাটফর্মে কাজ করার অভ্যেস করতে হবে এবং এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করার জন্য আমাদেরকে ফোকাস করতে হবে। আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে আমরা আমাদের নতুন প্রজন্ম আরো বেশি কর্মসংস্থান হবে এবং আমার জন্য মনে হয় মঙ্গলকর। এই করোনা চলে গেলে আমাদের জন্য যেটা প্রথম দরকার হবে সেটা হচ্ছে যে আমাদের আরো ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়াতে হবে। ইনভেস্টমেন্ট অপরচুনিটি বলতে আমি কি বুঝি? আমি বুঝি যে আমাদের ঋণ সরবরাহ বাড়াতে হবে, ব্যাংকগুলার ঋণ দেওয়ার জন্য যে টাকা আছে, অর্থ আছে, এটা উদ্যোক্তাদের মাঝখানে দিতে হবে। আমরা যদি এটাকে অ্যাড্রেস করতে পারি, কারণ হচ্ছে আপনি যদি দেখেন বাংলাদেশে এখন $48 বিলিয়ন ফরেন কারেন্সি রিজার্ভ গতকালকে রেকর্ড আছে। এই টাকাটাকে সরকারকে পাবলিক সেক্টরেও যদি ইনভেস্ট করেন কিংবা এই পাবলিক সেক্টর ইনফ্রাস্ট্রাকচার ফান্ডেও যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আমাদের দেশে অনেকগুলা ইনফ্রাস্ট্রাকচার এখনো অ্যাড্রেসড হয়নি। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করতে পারলে কিন্তু আমাদের সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে স্থানীয় উদ্যোক্তারা একটা এক্সেস পাবেন, ইজ অফ ডুইং বিজনেসটাকে অ্যাড্রেস করা যাবে, কস্ট অফ ডুইং বিজনেসটাকে অ্যাড্রেস করা যাবে। এর ভিতর যেমন চিটাগং পোর্ট বলতে পারেন, চিটাগং ঢাকা হাইওয়ে বলতে পারেন, আপনার ডিস্ট্রিবিউশন যে সমস্যাটা আমাদের আছে, একটা ধানমন্ডি থেকে যদি গুলশানে কোনো পণ্য যদি সরবরাহ করতে চান, যে যানজট আছে, এই যে সমস্যাগুলা, আপনি এখান থেকে যদি দিনাজপুরে সরবরাহ করতে চান, যে রাস্তা রোডের যে ডেভেলপমেন্ট দরকার, এর জন্য যে ফান্ড দরকার, এই $48 বিলিয়ন এই ফান্ডটাকে যদি ডাইভার্ট করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ইজ অফ ডুইং বিজনেস অ্যাড্রেস হবে, এক কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু অ্যাড্রেস হবে। এই জিনিসগুলা কিন্তু উদ্যোক্তা যারা আছেন তাদেরকে উৎসাহিত করে এবং এতে বাংলাদেশে আমার ধারণা আগামীতে এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, করোনা পরবর্তীকালীন ইনভেস্টমেন্ট সেই শুধু দিনাজপুর থেকে আরম্ভ করে আপনার টেকনাফ পর্যন্ত ইনভেস্টমেন্ট আসবে, 100টা ইকোনমিক জোনে আসবে। এই জিনিসটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ডুইং বিজনেস, যেটা সরকার কিছু কিছু জায়গায় অ্যাড্রেস করছে। বিডা অনলাইন অ্যাড্রেস করা শুরু করেছেন, এটা অস্বীকার করা উচিত না, তবে এখনো ডাউন লেভেলে অনেক জায়গায় রিফরমেশন দরকার। এই রিফরমেশন গুলো যদি আমাদের দেশের সরকার করতে পারেন, অনলাইনে যদি সবকিছু নিয়ে আসতে পারেন, তাহলে হবে কি আমাদের দেশের এই প্রসেস গুলা যে ডিলে হয়, আপনার এমনও ব্যবসা আছে যে ব্যবসায় 20টা 25টা 30টা লাইসেন্স লাগে। এই লাইসেন্সিং রেজিমটাকে আমাদের দেশ সবচেয়ে কষ্টকর যারা উদ্যোক্তা তাদের জন্য। এই উদ্যোক্তারা যদি এই লাইসেন্সিং রেজিমটাকে
ডিসকার্ড করে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে, তাহলে কিন্তু উদ্যোক্তা, দেশি উদ্যোক্তা আরো বেশি হবে, ভবিষ্যতের প্রজন্ম এনকারেজড হবে, এবং এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আমরা এনকারেজ করতে পারবো। এই জায়গাগুলোকে আমাদের অ্যাড্রেস এখনই করার সময়, তাহলে করোনা পরবর্তীকালীন সময় যে আমরা যে 100টা ইকোনমিক জোনকে অ্যাড্রেস করছি, এইটাকে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারবো, এবং উদ্যোক্তারা খুব বেশি বাংলাদেশে আসার জন্য ইচ্ছা প্রয়োগ করবে। যেমন জাপানিরা আসছে, চাইনিজরা আসছে, আসবে। এবং সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কিন্তু বাংলাদেশ এসিসি কিন্তু একটি রোড শো করেছে আমেরিকাতে, এদিকে আপনারা কিভাবে দেখছেন? আমাকে যদি এক কথায় বলতে হয়, সেটা বলতে হয় ভালো। ভালো কেন? এই উদ্যোগ যদি না শুরু হয়, তাহলে কোথাও না কোথায় আটকে যাবে, থমকে যাবে। এই উদ্যোগটা আজকেই যে একবার ভিজিট করলেন, করার মানে যে সাকসেস চলে আসবে তা কিন্তু না। এই যে বিদেশি ইনভেস্টার্সরা যে আসবেন, সেটা পুঁজিবাজারেই আসুক, উৎপাদন খাতেই আসুক, কিংবা সার্ভিস ইন্ডাস্ট্রিতেই আসুক, এই আসার আমন্ত্রণ তাদেরকে দেওয়া, তাদের কাছে মেসেজটা পাঠানো যে বাংলাদেশ যে দেশটা থেমে নেই, এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যে দেশে প্রাইভেট সেক্টর, ব্যবসা বাণিজ্যে কোনো বাধা নেই, এবং এই স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এটাকে বাংলাদেশ প্রপারলি অ্যাড্রেস করছে। এখানে স্ট্রাকচার্ড পলিসি আছে, এখানে বিদ্যুৎ পাওয়া যায়, এখানে পানি পাওয়া যায়, এখানে রাস্তাঘাট আছে, এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টস যদি আসে, তাদেরকে প্রোটেক্টেড করার জন্য যে ল এবং অর্ডার যেগুলো দরকার, সেটা সংসদে পাস করা অবস্থায় আছে। ফলে যদি ইনভেস্টরের প্রোটেকশনটাকে এনশিওরড হয়, তাহলে ইনভেস্টার্সরা, উদ্যোক্তারা আরো বেশি অনুপ্রাণিত হয়। এই মেসেজটা দেওয়ার জন্য যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমেরিকায় গিয়েছিলেন এই 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 করোনা ক্রান্তি, এই দুঃসময়ে, এটা প্রশংসার দাবি রাখে। এবং এই মেসেজগুলা যেসব কমিউনিটিতে গেছে, বিশেষ করে বাংলাদেশে যারা ডায়াসপোরাস আছেন, যারা এনআরবি আছেন, উনাদের মাধ্যমে কিন্তু সারা আমেরিকাতে এই জিনিসটা ছড়াবে, সারা বিশ্বে জিনিসটা ছড়াবে যে বাংলাদেশের গ্রোথ, এই যে করোনার সময় এখন আমরা 5-6 জিডিপি গ্রোথে আছি, এটা কিন্তু একটা প্রশংসার দাবি রাখে। এখানে নতুন প্রজন্ম জব মার্কেটে আসছে, এই নতুন প্রজন্ম জব মার্কেটে আসাতে আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু এনকারেজড হবে। ফলে আমাদের এখানে ক্যাপিটালটা আরো বেশি প্রয়োজন হবে ভবিষ্যতে, যেটা আপনি যদি দেখেন চীন কিংবা ভিয়েতনামে কিংবা জাপানে কিংবা কোরিয়াতে, যারা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হিসেবে বেশি পরিচিত, এইসব দেশের লেবার কস্ট কিন্তু অনেক বেশি, প্রতি বছরই বাড়ছে। বাড়ার পিছনে মূল কারণটা হচ্ছে যে এজিং পপুলেশনস, মানুষের বয়স বেড়ে যাচ্ছে। এই বয়স বেড়ে যাওয়াতে এক, আর 2 নম্বর হচ্ছে তাদের লাইফ কস্টটা কিন্তু প্রতিদিন যে হারে বাড়ছে, ফলে চায়নাতে লেবারের শর্টেজ হচ্ছে, ভিয়েতনামে লেবারের শর্টেজ হবে, ইভেন ইন্ডিয়াতেও লেবারের শর্টেজ হবে। ফলে এই যে আমাদের নতুন প্রজন্ম এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে নতুন করে আসবে, এটার জন্য আমরা কিন্তু এই শ্রমের কোনো অভাব অনুভব করব না। আমাদের দরকার হচ্ছে আগামীতে আরো বেশি পুঁজি, এই পুঁজিকে অ্যাট্রাক্ট করতে হবে। এর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, একটা বড় হাই পাওয়ার টিম নিয়ে ওনারা কাজ করেছেন, আমাদের দুর্বল জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে আরো বেশি যেতে হবে, আমাদেরকে কান্ট্রি ব্র্যান্ডিং করতে হবে। যদি বাংলাদেশ সম্বন্ধে অনেকের অনেক রকম ধারণা আছে, বিশেষ করে পাশ্চাত্যে, পশ্চিমা দেশে, এই জায়গাগুলোকে আমাদের বাংলাদেশ সম্বন্ধে একটা ভালো ধারণা তুলে ধরার জন্য এই যে প্রচেষ্টা, এই যে প্রয়াস, এটা প্রশংসার দাবি। এবং আরো অনেক রোড শো করতে হবে, সেই প্রত্যাশা আমরা করছি। জনাব হুমায়ুন রশিদ, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদের সঙ্গে আবার ফিরছি সেই আলোচনায়। জনাব হুমায়ুন রশিদ, আমরা বিরতির আগে বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম, আমরা রোড শো নিয়ে কথা বলছিলাম। আমরা জানি যে এই মাসেই আমেরিকাতে একটি রোড শো হয়েছে এবং সামনে আরও অনেক রোড শো হবে, সে প্রত্যাশা আমরা করতে পারি। তো একটু জানতে চাইবো যে রোড শোর মাধ্যমে যে বিনিয়োগগুলো বাংলাদেশে আসবে সেগুলোকে আসলে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আপনার দেখেন, বাংলাদেশ কিন্তু আলটিমেটলি একটা বড় হাব হবে ম্যানুফ্যাকচারিং এ, আরেকটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি, আউটসোর্সিং এর জন্য এটা একটা বড় জায়গা। এই জায়গাটাতে কিন্তু আপনার বড় অপরচুনিটি রয়ে গেছে। আমাদের আইটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য নতুন প্রজন্মরা কিন্তু অনেক বেশি কাজে আসবে। এখানে অনেক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হবে। এখানে আইটির যে হাজারো দিক আছে, এই হাজারো দিক পূরণ করার জন্য প্রচুর পুঁজি লাগবে, প্রচুর অপরচুনিটিস রয়ে গেছে। এছাড়া সরাসরি যদি আমি বলি, বাংলাদেশ কিন্তু একটা 100টা ইকোনমিক জোনের জন্য কাজ করছে, 100টা ইকোনমিক জোন সিলেক্ট হয়েছে, করা হবে। এই 100টা ইকোনমিক জোনে আপনি যদি দেখেন, মানে বিশেষ করে ভ্যালু অ্যাডিশন যেখানে আসতে পারে সেসব সেক্টরকে সরকার প্রায়োরিটাইজ করেছে পলিসি দিয়ে। পলিসি দিয়ে এভরিথিং ইজ প্রোটেক্টেড। দ্যাটস আ গুড থিং ফর দ্য কান্ট্রি অ্যান্ড ফর দ্য FDI। আপনি যদি দেখেন লেদার শিল্প, আমরা র লেদার গুলাকে এক্সপোর্ট করি। এখানে কিন্তু ভ্যালু এডিশন হয় না, এখানে ইনোভেশন করার জন্য যথেষ্ট অপরচুনিটিস আছে। আপনার এই গাড়ির সিট থেকে আরম্ভ করে প্লেনের সিট পর্যন্ত চামড়া দিয়ে তৈরি করতে পারে, যেটা বাংলাদেশে তৈরি হয়ে রপ্তানি হতে পারে, এর সম্ভাবনা রয়ে গেছে। আমরা শুধু চামড়ায় রপ্তানি করার এখন আর যুগ নেই, আমাদেরকে এখানে ভ্যালু অ্যাডিশন করতেই হবে। এর জন্য অনেকগুলো জায়গা আছে যেখানে অ্যাড্রেস করতে হবে। আপনি জানেন যে সাভারে যে প্রসেসিং সেন্টার করা হয়েছে, ওইখানে এখন পর্যন্ত আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওয়াটার ড্রেনেজ সিস্টেম করা যায় নাই, এটা 19 বছরে হয় না। এই জায়গাগুলোকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে। আপনি যদি দেখেন অ্যাগ্রো প্রসেসিং, আমাদের দেশে এগ্রিকালচারাল অনেক কিছু আছে যেগুলোর প্রডিউস আছে, যেগুলো এগ্রিকালচার। আমরা ধান করি, আমরা চাল করি, কি কই চাল দিয়ে তো আমরা রাইস নুডল করি না। রাইস নুডলস এর একটা বড় আন্তর্জাতিক বাজার আছে, আমরা কেন করছি না? এখানে অপরচুনিটি আছে ইনভেস্টমেন্ট করার। আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু বাংলাদেশে একটা সুপ্ত বিপ্লব হচ্ছে। বাংলাদেশে ট্রান্সফর্মার তৈরি হয়, বাংলাদেশ থেকে ট্রান্সফর্মার যে বম্বের মতন শহরে বসে, দিল্লির মতন শহরে ওই ট্রান্সফর্মার ইনস্টল করা হয়। এবছর যে ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানিতে প্রথম পুরস্কার পেয়েছেন সেটা হচ্ছে ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্ট। এটার উপরেই নেপাল এবং ভারতে বাংলাদেশ থেকে এখন ট্রান্সফর্মার এক্সপোর্ট হচ্ছে। আইটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি ছাড়িয়ে গেছে, আরো বেশি ছাড়াবে আগামীতে। আমাদেরকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটাকে ওইভাবে বিল্ড করার জন্য ইনভেস্টমেন্ট আমাদের দরকার। আমাদের মফস্বল শহরে বসে একটা ছেলে গুগলের জন্য কাজ করতে পারে, সেই যুগ আসছে খুব শীঘ্রই, কিংবা পার্টলি এসেও গেছে। ফলে এই যে প্ল্যাটফর্মটার জন্য যে ইনভেস্টমেন্ট লাগবে, সেই ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আমরা এই বিদেশি যারা উদ্যোক্তা তাদেরকে কিন্তু আমরা মানে অ্যাড্রেস করতে পারি যে তারা যাতে এখানে ইনভেস্টমেন্ট করে। আমাদের দেশে গার্মেন্টসে কিন্তু অনেক, আমরা 32 থেকে 34 বিলিয়ন ডলার রপ্তানি করি, খুব ট্র্যাডিশনাল রপ্তানিটা। এই গার্মেন্টসে কিন্তু আমাদের এখনো ভ্যালু অ্যাডিশন হয়নি। কোন জায়গায় ভ্যালু অ্যাডিশন হয়নি? আমরা যদি বলি যে স্পেশাল ফ্যাশনেবল ড্রেস কিংবা স্পেশাল পারপাস ড্রেস আমরা কিন্তু এখনো বানাই না। আমরা একটা মেয়ে যখন বিয়ে করে পাশ্চাত্য কিংবা পশ্চিমা দেশে, যে ধরনের ড্রেস পরে সেই ড্রেসটা কিন্তু বেশ ফ্যাশনেবল এবং বেশ এক্সপেন্সিভ। কিংবা ছেলে যখন বিয়ে করতে যায় তখন যে টক্সেডো পরে সেটা কিন্তু বেশ এক্সপেন্সিভ।
এই জাতীয় ফ্যাশন ডিজাইন গুলো আমাদের এখানে গড়ে ওঠে নাই, কিংবা এই ইন্ডাস্ট্রিতে এখনো অনেকখানি অপরচুনিটিস রয়ে গেছে। ফলে আমাদের এই ট্র্যাডিশনাল এই নিটওয়্যার কিংবা গেঞ্জি এই সেক্টর থেকে বেরিয়ে আমাদের আরো ভ্যালু অ্যাডেড ফ্যাশন ডিজাইন ইন্ডাস্ট্রিকে ফোকাস করতে হবে। এটা কিন্তু একটা বিরাট অপরচুনিটিস রয়ে গেছে, যেখানে বিদেশি ইনভেস্টমেন্টস এবং ইনোভেশনস এবং টেকনোলজি সবগুলাই আসতে পারে। আপনি দেখেন যে জুট আমাদের দেশের একটা র ম্যাটেরিয়ালস, যেটা হচ্ছে কাঁচামাল। এটাকে যদি আমরা প্রসেস করে আমরা কাপড়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কত বড় একটা সেক্টর এবং কত বড় একটা ভ্যালু এডিশন হওয়ার সুযোগ রয়ে গেছে। আমরা কিন্তু এখনো করতে পারিনি। আমরা এখন যেটা করছি সেটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হিসাবে আসেনি। ফলে এখানে রিসার্চ আসতে পারে, ইনোভেশন আসতে পারে, ইনভেস্টমেন্ট আসতে পারে, এবং একটা বড় ডাইভার্সিফিকেশন যদি আসে, তাহলে বাংলাদেশে কিন্তু আপনি কান্ট্রি অফ অপরচুনিটি। আমাদের দেশে আগে ঝড় তুফানের দেশ ছিল। আমরা 50 বছর আগেও দেখতাম ঝড় হতো, এখনো হয়, কিন্তু এখন বাংলাদেশের মানুষ এটাকে অ্যাড্রেস করতে শিখেছে, এটাকে ম্যানেজ করতে শিখেছে। এখন ওয়েদার রিপোর্টিং ইন অ্যাডভান্স চলে আসে, ফলে মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। আমাদের দেশের সবচেয়ে বড় যে সম্পদ সেটা হচ্ছে মানব সম্পদ। এই মানুষগুলোকে আমরা যদি সম্পদে নিতে চাই, তাহলে আমাদের দরকার স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টের মধ্যে মূলত যেটা হচ্ছে, আমাদের দেশে আমরা যেভাবে লেখাপড়া করাই, আমি সরি যে আমি দুঃখিত, লজ্জিত যে আমরা শুধু ইঞ্জিনিয়ারিং পড়াই, কিন্তু সেটাকে আমরা ভ্যালু এডিশনে কনভার্ট করতে পারি না। আমরা বিবিএমবিএ পড়াই, কিন্তু ওটাকে ভ্যালু অ্যাডেড কনভার্ট মানে নিড বেসড যে এডুকেশন সেটি আসলে দরকার। আমরা একদম শেষের দিকে একটু ছোট করে জানতে চাইবো যে আমরা শুধুমাত্র এফডিআই এর কথা বলি, আমরা আসলে বাংলাদেশ থেকে অন্য কোথাও যে উদ্যোক্তা তৈরি হবে সেই বিষয়ে কথা কমই বলে থাকি। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, সেই সাথে একটু জানতে চাইবো যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, ভারত, তাদের মধ্যে আসলে দ্বিপাক্ষিক বিনিয়োগটাকে আসলে কিভাবে বাড়ানো যায়, তো ব্যবসা বাণিজ্যটাকে কিভাবে বাড়ানো যায়? আপনার ভারত, বাংলাদেশ, নেপাল কিংবা ভুটান এক একটা দেশের জন্য এক এক রকম নিড বাংলাদেশ অ্যাড্রেস করতে পারে। বাংলাদেশ ভারতে কিন্তু বিনিয়োগ করতে পারে। আজকে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ যদি পশ্চিম বাংলায় ইন্ডাস্ট্রি করে, তাহলে কিন্তু পশ্চিম বাংলা থেকে সারা ভারতবর্ষে তারা এই ডিস্ট্রিবিউশনের ব্যবসাটা করতে পারে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে ফার্মাসিউটিক্যালসে, অনেক কোম্পানি আছে স্টিলে, অনেক কোম্পানি আছে টেক্সটাইলে, অনেক কোম্পানি আছে যারা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বাংলাদেশে তৈরি করার সক্ষমতা অর্জন করেছে। এরা যদি ভারতে শিল্প স্থাপন করে, তাহলে ভারতের একটা বিরাট বাজার দখল করতে পারে। আসিয়ান কান্ট্রি গুলাতে জন্য যদি ওই মার্কেটে যেতে পারে, ফলে ইনবাউন্ড না হয়ে আউটবাউন্ড এফডিআই হতে পারে। এটা যদি সরকার পারমিশন দিয়ে দেয়, সরকার এখন প্রসেস করছে, আপনার সীমিত আকারে দেওয়া শুরু করেছে, এটা কিন্তু একটা মহৎ উদ্যোগ। যদি এটা হয়, তাহলে আমরা কিন্তু ভুটানে যেও একটা ছোটখাটো প্রসেসিং ফ্যাক্টরি করতে পারবো। আপনি যদি দেখেন, আমি আপনাকে উল্লেখ করতে চাই, নিউ ইয়র্কে যদি আপনি ইয়াতে কুইন্সে যান, এখানে দেখবেন যারা আজ থেকে 10 বছর 20 বছর আগে যে চাকরি করতো, আজকে তারা আর চাকরি করছে না, তারা চাকরি দিচ্ছে, কারণ এত বেশি গ্রোসারি স্টোর তারা করতে পেরেছে। আপনি রোমে যদি যান, আপনি একটা ইটালিয়ান স্টোর পাবেন না, আপনি সবগুলাই বাংলাদেশি লোকজন এই স্টোর গুলো অপারেট করছে, রিটেল বিজনেসে ঢুকে গেছে। কিভাবে ঢুকেছে? তারা এখান থেকে পয়সা নিয়ে যায়নি, তারা কিন্তু ওইখানে পয়সা কাজ করে, পয়সা জমিয়ে তারা কাজ করেছে। এরা যদি আরো বেশি পুঁজি পায়, তাহলে কিন্তু তারা ওইসব দেশে বড় বড় ম্যানুফ্যাকচারিং এ, শিল্প কারখানায় তারা ঢুকে যেতে পারে, সার্ভিস ইন্ডাস্ট্রিতেও ঢুকতে পারে। অবশ্যই জনাব হুমায়ুন রশিদ, আমরা সেটাই প্রত্যাশা করছি। আমরা প্রত্যাশা করছি যে ইনবাউন্ড এফডিআই এর মতো আসলে আউটবাউন্ড যে এফডিআই এর কথা আপনি বলছেন, সেটি আসলে বৃদ্ধি পাবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদের সঙ্গে। আবার আমরা নিচ্ছে একটা বিরতি, ফিরবো 2টা 35 মিনিট, আমাদের সঙ্গে থাকুন।